সেইবার গার্মেন্টস থেকে ছুটি পাওয়ার পর আমি বেশ আনন্দতে ছিলাম, কারণ অনেক দিন পর বাড়িতে যাব। গার্মেন্টসের এই কাজ আর ভালো লাগে না। এখানকার একটি সুপারভাইজার পদে আমি অনেকদিন ধরেই কর্মরত আছি। অনেকদিন থেকেই ছুটি হচ্ছে না, আর ছুটি পেলেও সঠিক সময়ে বেতন ভাতা হয়তো পাওয়া যায় না। কিন্তু এবার দুটো একসাথেই হয়ে গেল। মাসের শুরুতে বেতন এবং ভাতা দুটো একত্রে পেয়ে সিদ্ধান্ত নিলাম এবার বাড়িতে যাব, কারণ অনেক দিন বাড়িতে যাওয়া হয় না। গার্মেন্টসের কাজ, ওভারনাইট ডিউটি করতে করতে আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে। এবার সপ্তাহখানিকের ছুটি পাওয়া গিয়েছে, বাড়িতে গিয়ে বেশ আনন্দে থাকতে পারবো সেই চিন্তা করেই গার্মেন্টস থেকে তাড়াহুড়ো করে বের হলাম। বের হওয়ার পর আমি আমার যে কামরাতে থাকতাম সেখানে আসলাম। গার্মেন্টসের পাশেই একটা বড় চিলেকোঠার মতো ঘরে আমি থাকতাম। আমি গাজীপুরের একটি গার্মেন্টসে কাজ করতাম, পোশাক ফ্যাক্টরি। সেইখান থেকে আজকে বাড়িতে যাব। তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে। সকাল সকাল বেতন নিয়ে আজকেই ছুটি কাটিয়ে আমি বাড়ির দিকে যাওয়ার জন্য সমস্ত কিছু গুছিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। ততক্ষণে প্রায় বিকেল হয়ে গিয়েছে। ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় সন্ধ্যা। এখন যদি আমি ট্রেনে উঠি তাহলে আমাকে মধ্যরাতে আমাদের গ্রামের যে স্টেশন আছে সেখানে নামিয়ে দিবে। ওইখান থেকে আমাদের গ্রামে হেঁটে যেতে খুব বেশি সময় লাগে না, যার কারণে আমি চিন্তা করলাম যে এখনকার ট্রেনেই যাই। আরও অপেক্ষা করব। যদি সকাল সকাল পৌঁছাতে হয় তাহলে আমাকে যেতে হবে রাত 10টার ট্রেনে। তবে সন্ধ্যার ট্রেনে গেলে নির্ঘাত 2টা-3টার দিকে স্টেশনে নামিয়ে দিবে। তখন স্টেশন থাকে একদম ধুধু মরুভূমির মতো। আমি ট্রেনে উঠে বসলাম। খুশিটা সীমানা ছিল না। একদিন দেরি করে যাব সেই সুযোগও ছিল না, কারণ একদিন দেরি করে গেলে ছুটি একদিন মার যাবে। এই জন্য ওদিনকেই আমি ট্রেনে উঠে বসলাম। ট্রেন চলতে শুরু করেছে। ঠিক একই সময়ে রাত 2:30টার দিকে আমাকে স্টেশনে নামিয়ে দিল। চারিদিকে ধুধু মরুভূমি, কোথাও যেন কেউ নেই। স্টেশন মাস্টার সেও সেখানে উপস্থিত নেই। সম্ভবত বেটা হারিকেন নিভিয়ে ঘুমাচ্ছে। তার নাইট ডিউটি পড়লে এমনটাই করে সবসময়। আমি স্টেশন থেকে সোজা বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমাদের বাড়িতে বা গ্রামের দিকে যেতে একটা খেয়া পার হতে হয়। আমি জানি এই খেয়াতে এখন কাউকে পাওয়া যাবে না, তবে নৌকা যদি বাধা থাকে আমি নিজে নিজেই পার হতে পারবো। এটা আমাদের গ্রামেরই এক পরিচিত ভাইয়ের একটা খেয়া। এই পারেই বাধা থাকে। যদি এই পারে বাধা না থাকে তাহলে সকাল পর্যন্ত খেয়ার এই পাশেই বসে থাকতে হবে। আমি স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। অনেকটা পথ যাওয়ার পর দেখলাম নদীর কাছাকাছি চলে এসেছি। খেয়াঘাটে এখন যে কোনো মাঝি থাকবে না সেটা স্বাভাবিক বিষয়। আমি আচমকা খেয়াঘাটের কাছাকাছি এসে আজকে চমকে গেলাম, কারণ চমকে যাওয়াটা একদমই স্বাভাবিক বিষয় নয়। আমি দেখলাম খেয়াঘাটে আমার সেই ভাই বসে আছে নৌকা নিয়ে, একটা হারিকেন চলছে। এমন যেন মনে হচ্ছে যে ও আমাকে নেওয়ার জন্যই এখানে বসেছিল। আমি এখানে আসা মাত্রই আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে তুই এখানে নৌকা নিয়ে বসে আছিস এখনো? তুই কি জানতি আমি আসবো? ও আমার দিকে তাকালো না, অন্যদিকে তাকিয়ে আছে। হারিকেনের আলোটা টিম টিম করে নৌকার মধ্যে জ্বলছে। আমি ওকে বললাম, তুই কি কথা বলছিস না কেন? এত রাত্রে এখানে কি করছিস? ও শুধু এতটুকু বলল যে নৌকায় উঠে বয়। আমি নৌকায় উঠলাম। ওঠার পর নৌকা চলতে শুরু করেছে। আমি আমার মতো করে বকবক করে যাচ্ছি। ও বলল কি যে, ভাবলাম তুই আসবি, মনে মনে তাই মনে হচ্ছিল, এই জন্য অনেক রাত পর্যন্ত এখানে অপেক্ষা করে আছি। নৌকাটা নদীর এপার থেকে ওই পারে যাবে, খুব বেশি সময় লাগার কথা না। আমি এদিক ওদিকে তাকাচ্ছি আর জ্যোৎস্না রাতের এই নদী পথ এনজয় করছি। আমি বললাম, তা হ্যাঁ রে, গ্রামের কি অবস্থা? সকলে ভালো আছে তো? হঠাৎ করে খেয়াল করলাম নৌকাটা ওই পাশে ভিড়ছে না, সোজা পথে চলে যেতে শুরু করেছে। আর আশেপাশে ভালো মতো তাকিয়ে দেখলাম কোথাও কোনো কুল কিনারা নেই। ওকে আমি বললাম কি যে, কি রে, আশেপাশে যে কোনো কিছু দেখা যাচ্ছে না, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? ঠিক সেই মুহূর্তে আমি ওর দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আমি দেখলাম ওর চেহারা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যেতে শুরু করেছে এবং ওর পিঠে বিরাট আকৃতির বড় বড় দুটো ডানা। এবং আমি নৌকাতে চড়ে যে অঞ্চলে এসেছি সেটা আমার সম্পূর্ণ অপরিচিত এবং একটা নগরী। অদ্ভুত রকমের এক বড় বড় ইমারত দেখা যাচ্ছে এবং সেখানে কিছু পাখির মতো জিনিস উড়াউড়ি করছে। ও তখন আমার দিকে তাকিয়ে হেসে ফেলল।
আমি ওর চেহারার দিকে তাকিয়ে, কি বিভৎস সেই চেহারা, ওর চোখ দুটো যেন জলজল করছে। তারপর ওই নগরের আলো ওর চেহারায় পড়তে আমি খেয়াল করলাম একদম বানরের মতো লোম পুরো শরীর জুড়ে, আর চেহারাটা একদম মানুষের মতো, নাকটা বোচা, কানটা বাইরের দিকে, তার বিশালাকৃতির সেই ডানা দিয়ে। তখন সে সেখানে উড়ে দাঁড়ালো। দাঁড়ানোর পর আমাকে বলল যে চল, আমার সঙ্গে চল। আমি বললাম কোথায় যাব? ও তখন একটু মুচকি হেসে বলল কি যে তোকে নিয়ে যাওয়ার অনুমতি আছে, তুই চল, তোকে নিয়ে যেতে হবে। আমি বললাম যে কোথায় নিয়ে যাবেন, আর আপনি কে, আর আপনার পিঠে এরকম বড় বড় ডানা, আপনি আমাকে এরকম ভুলিয়ে ভালিয়ে এদিকে কেন নিয়ে আসলেন? তখন সে আমাকে বলল তোকে সমস্ত কিছুর কৈফিয়ত দিব, তুই চল আগে আমার সঙ্গে। আমি কোনো কিছু বুঝে উঠতে পারলাম না। তারপর ও আমাকে সঙ্গে করে নিয়ে যেতে লাগলো ওই বড় যে বাজারটা আছে সেই বাজারের সামনের রাস্তা দিয়ে। কিছু কিছু লোক আমার দিকে তাকাচ্ছিল, তবে এখানকার যে সমস্ত লোক ছিল তারা একদমই স্বাভাবিক নয়। আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে তাও আমি জানি না। আমি ছোট থেকে একটু সাহসী প্রকৃতি, একটা ভয় পেলাম না, ভয় পাচ্ছিলাম, তবে ভয়কে সংযত করার চেষ্টা করছিলাম। আমার হাতে তখনও ব্যাগ, আর আমার পকেটে টাকার সেই বান্ডিলটা রাখা। বেশ কিছু টাকা পেয়েছি, বেতন এবং ভাতা সহ। এই টাকাগুলো নিয়ে বাড়িতে গিয়ে আমি আমার মা বাবাকে জামা কাপড় কিনে দেব, সেই তারপর আরও ভালো মন্দ খাবো, কিছুদিন থাকবো, ছোট ভাই বোন আছে ওদের সঙ্গে দেখা করব। তো সব মিলিয়ে অনেক আমেজ এবং উৎসাহ নিয়ে এবার বাড়িতে এসেছিলাম। তবে এরকম একটা ঘটনা ঘটবে সেটা আমি মোটেই আন্দাজ করতে পারিনি। আমি আচমকা ওই লোকটির দিকে বারবার তাকিয়ে বললাম কি যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোকটি আমাকে টানতে টানতে নিয়ে গেল। তার একটা হাত আমার হাতের সঙ্গে, হাতের মধ্যে বেশ খানিকটা লোম এবং নখগুলো বেশ বড় বড়, কারণ এখন আমার আর কোনো কিছু উপায় নেই। আমার পরনে একটা ফুল প্যান্ট এবং একটা শার্ট। তখন গরমকাল, কিন্তু এই জায়গাটাই বেশ ঠান্ডা। আমাকে ওই জায়গা দিয়ে ভিতরে নিয়ে গেল। তারপর সেই শহর পার হওয়ার পর একটু জঙ্গল বা গাছপালার মধ্যে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো। এই গাছপালার মধ্যে কোনো ঘরবাড়ি বা ওই জাতীয় কোনো কিছু নেই। আমি তার সঙ্গে হেঁটে যেতে লাগলাম, কারণ এখন আর কোনো কিছু করা ছাড়া উপায় নেই। তারপর আমাকে নিয়ে গেল এক বড় প্রাসাদের সামনে। জঙ্গলের ভিতরে এরকম একটা প্রাসাদের মতো বাড়ি। বড় গেটটা আস্তে আস্তে করে খুলে গেল। তারপর আমাকে ভেতরের দিকে নিয়ে গেল। ভেতরের সিঁড়িটা বেশ উঁচু এবং এখানকার প্রত্যেকটা ইমারত এত বড় বড়, প্রায় 4-5টা বিল্ডিং আছে ভেতরে, এবং বিল্ডিংয়ের প্রত্যেকটা জায়গা এত সুন্দর এবং এত চমৎকার করে তৈরি করা। আমি সত্যি সমস্ত কিছু দেখে চমকে গেলাম। আমি বেশ সুন্দর কাপড় বুননের কাজ করতাম এবং খুব সুন্দর সেলাই করতে পারতাম। তাছাড়া গার্মেন্টসে কাজ করছি প্রায় 12 বছর যাবৎ। আমার বয়স যখন 14 বছর, তখন আমি এই গার্মেন্টসে কাজের জন্য ঢুকি। তারপর একটু একটু করে অনেক ওপরে উঠেছি। ছোট থেকেই আমি কাজের প্রতি বেশ আগ্রহী এবং বেশ পারদর্শী ছিলাম। আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে সেটা আমি জানি না। আমি ওইখান থেকে একটু উপরে গিয়ে বড় একটা অন্ধকার কক্ষের ভিতরে গেলাম। কক্ষটা বেশ অন্ধকার, এবং ওই যে লোকটি আমাকে এখানে নিয়ে গেল, সে কি দেখতে পেল জানি না, সে কাউকে একটা বলল যে নিয়ে এসেছি। আচমকা সেখান থেকে একটি মেয়ে কণ্ঠ বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি ওর হাতের কাজ দেখেছি, ও খুব সুন্দর কাজ পারে। এখন থেকে ওকে আমার জামা বুননের কাজে লাগিয়ে দাও এবং ও এখন থেকে এখানেই থাকবে। এই কথা শুনে আমি তখন বললাম প্রতিবাদ করে যে আপনি কে এবং আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে? তখন সেই লোকটি বলল কি যে চল, সমস্ত কিছু বুঝতে পারবি, আর রানিমার সঙ্গে এরকম কথা বলবি একদম মেরে 2 ভাগ করে ফেলব। তখন সেই মেয়েটি বলে উঠল, ওকে এখান থেকে নিয়ে যাও, ওর সঙ্গে আমি পরে দেখা করব, আর ওকে ওর কাজ বুঝিয়ে দাও এবং ওর কক্ষ ওকে বুঝিয়ে দাও। আমাকে ওইখান থেকে নিয়ে আসা হলো। আমি তখন ওই ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে এবং কেন আমাকে এখানে নিয়ে আসা হয়েছে? লোকটি তখন বলল, সমস্ত কিছু জানতে পারবি, আমি একটা জিন। এই কথা শুনে তখন আমি চমকে গেলাম। আমি বললাম একটা জিন? জিন কেন আমাকে ধরেছে বা আমাকে আঁচড় করলো? তখন ও বলল, সমস্ত কিছু জানতে পারবি, তুই চল। ওই পাশে একটা বড় সাদা রুমের ভিতরে আমার নিয়ে যাওয়া হলো। গলিটা একদম সরু ছিল এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন, সে সঙ্গে বেশ আলোকিত ছিল। অন্ধকার রুম থেকে বেরিয়ে আমাকে স্বচ্ছ সাদা বড় বিশাল আকৃতির একটা অডিটোরিয়াম রুমের মতো ওরকম একটা জায়গায় নিয়ে আসা হলো।
সেখানে দুজন মুরব্বী লোক বসে আছে। আমাকে ঘরের ভিতরে ওইখানে রেখে মুরব্বী দুটোকে কিছু একটা বলল এবং সেখান থেকে চলে গেল। লোকটা যে জিন এই কথা শুনে আমি বেশ চমকে গেলাম। মুরব্বী লোকটা তখন আমার দিকে তাকিয়ে বলল যে যাক, একজন নতুন কাজের লোক এসেছে, এখন থেকে আমার কাজের প্রেশার কমবে। আমি তখন মুরব্বী লোকটাকে বললাম, আপনি কি একজন জিন? লোকটি বলল, হ্যাঁ, আমি এখানে এই মহলে প্রায় 450 বছর ধরে কাপড় বোনার কাজ করছি এবং এই মহলের সকলের জন্য কাপড় সেলাই তৈরি করি। আমি তখন বললাম, কিন্তু আমাকে কেন তুলে নিয়ে আসা হয়েছে? আর আমি তো একজন মানুষ। তখন সেই মুরব্বী জিনটা বললেন, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে রানীর কাপড় তৈরি করার জন্য। আসলে আমাদের রানী তোমার কাপড় তৈরি এবং তোমার সুন্দর এইরকম হাতের কাজ দেখে তিনি পছন্দ করেছেন, এই জন্য তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমি তখন বললাম, কিন্তু কেন আমাকে এখানে নিয়ে আসা হয়েছে? আমি তো এখানে থাকবো না। লোকটি তখন বললেন যে তোমাকে যেখানে নিয়ে আসা হয়েছে, তুমি আগে যেখানে কাজ করতে তার থেকে অনেক বেশি পারিশ্রমিক তোমাকে দিবে। আমি তখন একটু অহংকার নিয়ে বললাম, আমি ওইখানে প্রায় 40,000 টাকার মতো বেতন পাই, এখানে আমাকে কত টাকা দেওয়া হবে? তখন সে বলল কি যে মিথ্যা কথা কেন বলো, তুমি সর্বকুলে 32,000 টাকা বেতন পাও আর এবার 40,000 টাকার মতো পেয়েছ। তোমার সমস্ত খবর আমাদের জিনেরা জানে, সেহেতু এটা নিয়ে মিথ্যা কথা বলার দরকার নেই। আর রানী আসুক, তারপর তুমি তার সঙ্গে কথা বলো। এখন এখানে বসো, তুমি খুব সুন্দর কাপড় তৈরি করো, এটা সে দেখেছে। আমি সেখানে বেশ খানিক্ষণ বসে রইলাম। বৃদ্ধ জিনটি আমার দিকে তাকিয়ে আছে এবং খানিক্ষণ পরপর মুচকে মুচকে হাসছে। তার চামড়ায় ভাঁজ পড়ে গিয়েছে এবং সে যে বয়স্ক তা দেখেই বোঝা যাচ্ছে। আমি তখন তাকে বললাম, আপনার বয়স কত? সে বলল, প্রায় 900 বছর তো হবেই, তার থেকে বেশিও হতে পারে। আমি তার কথা শুনে চমকে গেলাম। আমি বললাম, কি বলছেন? 900 বছর কেউ বাঁচে নাকি? সে বলল কি যে আমরা জিনেরা বাঁচি, তবে আমাদের এখন বয়স্কের যে আছে এটা খুব অল্প, মাত্র আমার মতো কয়েকজনই আছে যারা কিনা এত বছর বেঁচে আছে। আমি তার কথা শুনে চমকে গেলাম। বেশ খানিক্ষণ সেখানে বসে রইলাম। খানিক্ষণ বাদে দুটি মেয়ে, তাদের মুখে নাকাব দেওয়া, কিন্তু মুখটা স্পষ্ট বোঝা না গেলেও বোঝা যাচ্ছে। তারা আমার দিকে এগিয়ে আসলো, বড় একটা থানচাই নিয়ে তার উপর লাল এক ধরনের কাপড় দেওয়া। লোক দুটি এসে আমার সামনে সেই থানচাই দুটো রাখলো। মেয়ে দুটি আসলে দেখতে খুব সুন্দর এবং তাদের গায়ে এক ধরনের ঘ্রাণ আছে। মেয়ে দুটি আমার দিকে তাকিয়ে চলে গেল, চোখ দুটো একদম নীল বর্ণের, বেশ অদ্ভুত। তারপর বৃদ্ধ লোকটি বলল, এভাবে তাকিয়ে আছো কিসের জন্য? যুবতী মেয়ে দেখলে সব পুরুষরাই এমন করে, আমি একসময় এমন করতাম। ওরা হচ্ছে এখানকার পরী। ওদের দিকে তাকিয়ে আমি সত্যি চমকে যাচ্ছিলাম। এত সুন্দর ওদের রূপ যৌবন ছিল এবং সে সঙ্গে ওদের চেহারা অনেক সুন্দর ছিল ওরা। আমি সেখানে সেই খাবারগুলো খেলাম, খুবই সুস্বাদু এবং মিষ্টি খাবার ছিল। সে সঙ্গে এত খাবার এনেছে যে আমার একার পক্ষে খাওয়া সম্ভব ছিল না। তখন ওই মেয়ে জিনটি যে কিনা আমার সঙ্গে কথা বলেছিল সে সেখানে এসে উপস্থিত হলো। মানে আসার সময় দুজন জিন আগে থেকেই বলল যে অমুক আসছে, তোমরা সাবধান হয়ে যাও। তারপর সে সেখানে এসে উপস্থিত হলো। আমি তখন সেখানে মুরব্বীর জিনটার সঙ্গে বসেছিলাম। মেয়ে জিনটি তখন আমার সামনে আসলো, তার মুখে নাকাব দেওয়া, তার বিশাল আকৃতির বড় বড় দুটো ডানা আছে আর সেই ডানাগুলো তখন ভাঁজ করা ছিল এবং সাদা রঙের এক কাজ করা খুব সুন্দর জামা পরেছে। জামাটার ওপর মনে হচ্ছিল যে ডায়মন্ড বসানো। আমি তখন তার দিকে তাকিয়ে আচমকা দাঁড়িয়ে পড়লাম। সে তখন আমাকে বলল, বসো তুমি, তোমার নাম কি? আমি তখন নাম বললাম আমার। সে বলল কি যে আচ্ছা ঠিক আছে জাফর, তুমি বসো, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে কাজের জন্য। আমি তোমার হাতের কাজ দেখেছি। কিছুদিন আগে আমাদের এক জিন তোমার কাছ থেকে আমার জন্য একটি জামা বানিয়ে এনেছিল। তুমি হয়তো জানতেই না যে সে একটা জিন ছিল। আমি তখন বললাম যে বুঝতে পারছি না। মেয়েটি তখন বলল, আমার নাম সফরা, আমি এইখানকার রানী, রাজকুমারী। আমার বাবা এই পুরো প্রাসাদ এবং পুরো শহরের রাজা। আমি এখানে থাকি। একদিন আমি এখানকার সমস্ত দর্জিদের কাপড় পরতে পরতে একটু বিরক্ত হয়ে উঠেছিলাম এবং ওরা যেন কেমন কাপড় তৈরি করে। আমার এক জিনকে বললাম যে তুমি পৃথিবীর সব থেকে সেরা কারিগরের কাপড় তৈরি করে নিয়ে আসো, আমি অনুষ্ঠানে পরব। আমাদের এখানকার একটা অনুষ্ঠান ছিল। তখন আমার জিনেরা তোমার সন্ধান পায় এবং তোমার কাছ থেকে কাপড় তৈরি করে নিয়ে আসে। তখন আমি বলি যে হ্যাঁ, আমি মাঝে মধ্যে আমার গার্মেন্টসে এবং বাড়িতে কাপড় তৈরি করি। একদিন এক লোক এসেছিল, লোকটা বেশ অদ্ভুত ছিল এবং অদ্ভুত রকমের কাপড় নিয়ে এসে আমাকে বলছিল এগুলো দিয়ে জামা তৈরি করতে হবে। আজকে থেকে বেশি দিন আগের ঘটনা না, 2-3 মাস তো হবে। মেয়েটি তখন বলল, হ্যাঁ, আমি ওই জিনকে তোমার কাছে পাঠিয়েছিলাম
এবং তুমি আমাকে যে জামাটি বানিয়ে দিয়েছিলে সেই জামাটি আমার কাছে খুব পছন্দ হয়েছিল। এই জন্যই মূলত আমি তোমাকে এখানে নিয়ে এসেছি আমার জামা কাপড় তৈরি করার জন্য। তুমি আমাকে জামা কাপড় তৈরি করে দিবে, আর বদলে তুমি পারিশ্রমিক পাবে, আর তোমাকে এখানেই থাকতে হবে। আমি তখন বললাম যে আমি তো বাড়িতে যাব, আমি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। জিন মেয়েটি তখন বলল যে আমি জানি তুমি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলে, তোমাকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে, তবে তুমি এখানে আমাদের জন্য কাজ করবে এখন থেকে। আগে যেখানে করতে সেখানে করার দরকার নেই। তোমাকে প্রত্যেক মাসে একবার বাড়িতে যেতে দেওয়া হবে এবং তুমি এখানে থেকে আমাদের জন্য কাপড় তৈরি করবে এবং এখানের সমস্ত কিছু তুমি উপভোগ করবে, তোমার খাওয়া দাওয়া সমস্ত কিছু এখান থেকে যাবে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো এখন বাড়িতে যেতে চাই। মেয়েটি তখন তার মুখের নাকাবটা সরালো। আমি এতক্ষণ আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একবার যদি যেতে পারি তাহলে কোনো হুজুর টুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে ওইখানে আর থেকে যাবো, এখানে আর আসবো না। কিন্তু মেয়েটির চেহারা যখন আমি দেখতে পেলাম, সত্যি কথা এরকম সুন্দর এবং লাবণ্যময় চেহারা এর আগে আমি জীবনে কোনোদিন দেখিনি। কারণ এত সুন্দর যে কেউ হতে পারে আমার বিশ্বাসে একদমই ছিল না। আমি তখন তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপাতত আমি বাড়িতে যেতে চাই, কিছুদিন বাড়িতে থেকে আসতে চাই। ওই মুহূর্তে তখন ওই মেয়েটি একজন দাসীকে ডাক দিল। ওই দাসীটা এসে একটা থালির উপর একটা কাপড় দিয়ে ঢাকা এবং বলল এর ওপরে কিছু জিনিস আছে, এগুলো নিয়ে তুমি বাড়িতে যাও। যে জিন তোমাকে এখানে নিয়ে এসেছে সেই জিনই তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। তবে একটা জিনিস মনে রেখো, তুমি কিন্তু রাজি হয়েছ, অন্য কোনো কিছু করলেই কিন্তু তোমার ক্ষতি আছে। তোমার পরিবার এবং তোমার ওপর জিনেদের ক্ষতি এরকম তোমরা আসলেই বুঝতে পারবে, ঠিক আছে? সে তো ওরকম কোনো কিছু করার চেষ্টা করো না। আমি তখন বললাম যে আপনি যেটা বলবেন সেটাই হবে। তারপর ওইখানের যে কাপড়টা আছে সেই কাপড়টা সরানো হলো। মেয়েটির চেহারা কেন যেন আমার চোখের থেকে একদমই সরছিল না। সে ওইখান থেকে চলে গেল এবং চলে যাওয়ার সময় আমার দিকে একবার তাকিয়ে আবার ওইদিকে ফিরে চলে গেল। তার এই চাহনি আমি যে ভুলতে পারবো না সেটা আমি খুব ভালোভাবে জানি। আমি একটা যুবক ছেলে, সে তো এরকম একটা সুন্দরী মেয়ে দেখলে তার প্রতি আকর্ষণ বোধ হবে, সেটা স্বাভাবিক বিষয়। আমি তখন সেখানে সেই কাপড়টা সরালাম। কাপড় সরানোর পর দেখলাম সেখানে প্রায় 1 বান্ডিল টাকা রাখা। এই 1 বান্ডিল টাকা কোত্থেকে আসলে আমি জানি না, তবে আমার কাছে সর্বকুলে 1 লাখ টাকার মতো হয়ে গিয়েছে আমি জানি। এবং ওইখানে কতগুলো টাকা আছে সেটা আমি বাড়িতে যেয়ে গোনার পর আমি সত্যি কপালে চোখ উঠে যাওয়ার মতো অবস্থা ছিল। তারপর অন্যান্য কাপড়ের ইয়েগুলো সরানোর পর লাল যে পর্দাটা ছিল সেটা সরানোর পর দেখলাম একটার ভিতরে সম্পূর্ণটা খাবার, অন্যটার ভিতরে ফলমূল, আরেকটার ভিতরে মিষ্টি, এবং এই সমস্ত কিছু আমার জন্য পাঠানো হচ্ছে আমার বাড়িতে। এবং এখানে এসে আমি কাজ করলে যে আমি ভালোভাবে কাজ করতে পারবো সেটা আমি খুব ভালোভাবেই জানি, আর না পারলে এরা তো আমাকে বিদায় দিয়ে দিবে। আর আমি ভালো কাজ পারি বলেই তো আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তারপর আমি ওইখান থেকে ওদিনকে ওই জিনের সঙ্গে বাড়িতে চলে আসলাম। জিনটা আমাকে যখন আমার বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়ে গেল তখন প্রায় ফজরের আজান হবে বা হয়নি এরকম অবস্থা। জিনটা তখন আমাকে বলল যে এই থালিগুলো তোমার বাড়ির উঠোনে অলরেডি পৌঁছে গিয়েছে, যাও তুমি হেঁটে যাও। তবে মনে রেখো এখন থেকে 1 সপ্তাহ পরে তোমাকে আমি নিতে আসব এবং এই 1 সপ্তাহ তুমি এখানে থাকো এবং পালিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু একদমই করবে না, ঠিক আছে? আর আমাদের ম্যাম সাহেব যেটা বলেছে সেটা যেন মনে থাকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল। আমি ডাক দিলাম আমার মাকে। আব্বা মা তখনও হয়তো ওঠেনি, ফজরের আজান হয়নি। আমি বাড়িতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফজরের আজান হলো। তারপর আব্বা মা উঠে আসলো। উঠে এসে উঠানের পর এরকম 4-5টা থানচাই ভর্তি খাবার, ফলমূল এবং নানান মিষ্টান্ন বস্তু দেখে তিনারা অবাক হয়ে গেলেন। আমার ছোট ভাই বোনেরা সঙ্গে সঙ্গে লাফতে উঠে আসলো যে ভাই এসেছে। আমি এমনিতেই আসার পথে 1 কেজি 2 কেজি করে নানান ফলমূল কিনে নিয়ে আসি, মিষ্টি কিনে নিয়ে আসি। তবে আজকে এই সমস্ত খাবার দেখে ওরা নিশ্চয়ই একদম অবাক হয়ে গিয়েছে। ওরা সকলে খাবারগুলো ভেতরে নিল। নেওয়ার পর সমস্ত কিছু খুলে দেখে বলল কি যে এত কিছু নিয়ে এসেছিস তুই? আমি তো খুব খুশি ছিলাম এবং আমি ওদেরকে আসার সময় ওদেরকে এবার শপিং করে দিবে বলে অনেকগুলো টাকা নিয়ে এসেছি, কিন্তু এবার টাকার পরিমাণ বেশি, সেহেতু ওদেরকে ভালোভাবে শপিং করে দিতে পারবো। আর এখানে গিয়ে আমার তো এখন নতুন কাজের সন্ধান হয়েছে, নতুন এখানে কাজ করতে পারবো। আমি এখানে এসে কাজ ওই সমস্ত কিছু খুলে খালি ওদেরকে দেখাতে লাগলাম। ওরা বেশ খুশি ছিল। এরকম আমার প্রায় এখানে সপ্তাহখানিক সময় কেটে গেল। আমি আমার
বোনদেরকে এবং সকলকে নানান ধরনের গিফট এবং অনেক কিছু কিনে দিলাম। ওরা বেশ খুশি ছিল এবং এত পরিমাণ খুশি ছিল যে এর আগে এরকম খুশি কখনো হয়নি। আমার বাড়িতে আমার বাবা মা, দুইটা ছোট বোন এবং আরেকটা ছোট ভাই আছে। ওরা সকলেই আমার এখানে আমাকে দেখে অনেক খুশি। এবং আমার আব্বা বলল কি যে, কিরে তুই এত বয়স হয়ে গেল, এবার একটু বিয়ে করবি না? আমি বললাম আব্বা করব, এখন সবেমাত্র কাজে ঢুকেছি, আসলে চাকরিটা চেঞ্জ করেছি তো এখন নতুন আরেক জায়গায় চাকরিতে ঢুকেছি, সেখানে যেতে হবে, 1 সপ্তাহের ছুটি আছে। সকলে বেশ খুশি ছিল এবং 1 সপ্তাহ খুব আনন্দের সহিত আমার কেটে গেল এখানে। আমি জানি যে 1 সপ্তাহ পরে ওই জিন লোকটি আমাকে এখান থেকে নিতে আসবে এবং আমাকে ওইখানে গিয়ে কাজ করতে হবে, যে জায়গায় মূলত আমাকে কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে এবং এত কিছু পাঠানো হয়েছে। আমি চাইলেই এখন রিফিউজ করতে পারবো না, কারণ আমি তাদের কাছ থেকে খাবার এবং টাকা নিয়েছি। আমি টাকা ফেরত দিতে পারলেও হয়তো খাবার ফেরত দিতে পারবো না। আমি এই টাকাগুলোর বেশিরভাগই বাড়িতে আম্মা এবং ওদের সকলের পেছনে নানান কাজে ব্যস্ত করে দিয়ে গিয়েছি এবং বাড়ির কিছু কাজ করিয়েছি, সে সঙ্গে প্রায় সমস্ত টাকায় খরচ করে ফেলেছি। এরকমটা কখনো হয়নি যে একবার এসে পুরো 1 লাখ টাকার বেশি আমি খরচ করে ফেলেছি একবারে। এটাই প্রথমবার হলো এবং নিজেকে আসলে বড়লোক মনে হচ্ছিল। তারপর আমি ওই দিনকে রাত্রেবেলা অপেক্ষা করতে থাকলাম সেই জিনটার। আমি জানি ওই জিনটা আমাকে নিতে আসবে এবং আমি বাড়ি থেকে বিদায় নিয়ে ওরকমভাবে বের হলাম যে আচ্ছা ঠিক আছে, আমি ঢাকা যাচ্ছি। ব্যাগটা কাঁধে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমি সেই নদীর পাড়ে এসে দাঁড়িয়েছিলাম। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেই জিন লোকটি আমাকে বলল, নৌকায় উঠে আসো। আমি তখন নৌকায় উঠে বসলাম। বসার পর নৌকাটা আবার চলতে শুরু করলো। তারপর সে আমাকে বলল যে যাক, ভালো সিদ্ধান্ত নিয়েছ, আমাদের রাজকুমারীর এই বড় ধরনের কাজের জন্য তুমি রাজি হয়েছ, তোমার কপাল খুলে গিয়েছে। আমি জানি না উনি তোমার কি কাজ দেখে এত মুগ্ধ হয়েছে, তবে তুমি ভালো কারিগর। যাই হোক চলো। তারপর আমি তার সঙ্গে যেতে শুরু করলাম। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা মানুষের কাছাকাছি কি সবসময় আসেন? জিনটা বলল, একদমই না, মানুষের কাছে যখন প্রয়োজন হয় তখন আমরা মানুষের খুব কাছাকাছি যাই, তাছাড়া প্রয়োজন ব্যতীত যাই না। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিছু কিছু জিন আছে যারা কিনা মানুষের কাছে এসে মানুষের উপর ভর করে, এইটা? তখন সে বলল, হ্যাঁ, কিছু দুষ্ট জিন আছে যারা কিনা মানুষের ক্ষতি করতে চায় এবং নানানভাবে মানুষের কাছে গিয়ে তাদের ক্ষতি করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। মানুষের কিছু অসুস্থতা আছে, সেগুলোতেও ভর করলে মানুষ মনে করে যে জিনে ভর করেছে। আসলে জিনেরা মানুষের কাছে খুব কম যায়। তারপর আমি তাকে বললাম যে আপনার বাড়িতে কে কে আছে? সে বলল, আছে, আমার বাড়িতে স্ত্রী সন্তান এবং সকলেই আছে। আমি ওনার সঙ্গে গল্প করতে করতে সেই নগরের কাছাকাছি পৌঁছে গেলাম। তারপর উনি সেই নৌকাটা সেখানকার বড় বটগাছের নিচে যে খেয়াঘাটটা আছে সেখানে বাঁধলেন। বেঁধে তিনি আমাকে নিয়ে ওপরে উঠলেন এবং তার পেছন পেছন আমি হাঁটতে শুরু করলাম। এর আগের দিন সে আমাকে ধরে নিয়ে গিয়েছিল, তবে আজকে সেরকম কোনো কারবার নেই। আমি তার সঙ্গে উঠে হাঁটতে শুরু করলাম এবং সেই বড় জঙ্গল পেরিয়ে বড় প্রাসাদের গেটটা খুলে গেল এবং সেই গেটটা যারা খুলেছিল তাদেরকে দেখা যাচ্ছিল না, অদৃশ্য অবস্থায় ছিল। আমি ওই লোকটাকে জিজ্ঞেস করতেই সে বলল কি যে এখানে অদৃশ্য জিনেরা দাঁড়িয়ে আছে, তবে ওদেরকে তুমি দেখতে পারবা না, আমি দেখতে পাচ্ছি, কারণ ওদেরকে দেখলে তুমি ভয় পাবা। দ্বাররক্ষী বা এইখানে যারা কাজ করে তাদেরকে দেখতে খুবই বিভৎস এবং ওদের মাথায় শিং আছে, ওরা একটু শক্তিশালী এবং অন্য রকমের জিন, তুমি চলো। আমি বললাম, ভাই আপনার মাথায় শিং নেই কেন? তখন সে বলল, আমার মাথায় শিং নেই কারণ আমি উচ্চ গোত্রীয় জিন, এই জন্য। নিম্ন গোত্রীয় যেসব জিন আছে তাদের মাথায় শিং থাকে এবং কিছু কিছু জিন আছে যাদের মাথায় শিং থাকে, সবার মাথায় যে হয় এমনটা না। আমি তখন তার সঙ্গে চলে গেলাম এবং সেই বিশাল প্রাসাদের কক্ষ ঘেঁষে আমি চলে আসলাম সেই বড় অডিটোরিয়াম রুমের ভিতরে, যার ভিতরে বড় বড় সুই এবং নানান জাতীয় মেশিন রাখা। আমি তখন বললাম যে এই মেশিনে তুমি কাজ করতে পারবো না, তুমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমার ঘরে আমি যেখানে থাকি সেখানে একটি বড় জাপানিজ মেশিন আছে, ওই মেশিনটা আমাকে এনে দিতে হবে, ওইটা ছাড়া আমি কাজ করতে পারবো না। এই কথা বলতেই সেই জিনটা বলল, আচ্ছা ঠিক আছে, আমাদের এখানের এই সমস্ত জিনিসটা যদি তোমরা কাজ না করতে পারো তাহলে আমি সেটাই এনে দিচ্ছি। বেজর জিনকে পাঠিয়ে তোমার ওইখানকার সমস্ত কিছু এখানে আনার ব্যবস্থা করছি, আর তোমার ওইখানে শুধুমাত্র মেশিনটাই আনতে পারবো, আর বাকি যে জিনিসপাতি আছে সেগুলো সেখানেই থাকুক, আর তোমার এইখান থেকে সমস্ত কিছু প্রদান করা হবে, তোমার থাকার রুমটাও আমি দেখিয়ে দিচ্ছি।
তারপর উনি আমাকে ওইখান থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওইটার পাশেই একটা বড় কক্ষ আমাকে দিল। সম্পূর্ণ রুমটা একদম সাদা ধবধবে এবং তার ভেতরে খুব সুন্দর সুন্দর ফার্নিচার রাখা। এরকম রুমে যে আমি থাকতে পারবো সেটা আমি কখনো কল্পনাও করিনি। খুব সুন্দর জায়গা এবং ওই দিনকে আমি ওইখানে বসে বিশ্রাম করতে লাগলাম। বেশ খানিকক্ষণ পর আমাকে ওইখান থেকে নিয়ে আসা হলো সেই বড় কক্ষের কাছে, যেখানে সে আমার মেশিনটা এনে রেখেছিল এবং আমি আমার মেশিন দেখে খুশি হয়ে গেলাম। এই মেশিনে আমি কাজ করেছি দীর্ঘদিন এবং এই মেশিনতে আমি এলাকার অনেকেরই জামা কাপড় বানিয়ে দিতাম। আমার কাছে বেশ কিছু কাপড়ের অর্ডার আসলো এবং এখানকার সমস্ত ক্যাটালগ আমি দেখে বুঝে ফেললাম যে মানুষজন কী জাতীয় জামা কাপড় পরতে পছন্দ করে এবং আমি যেহেতু দীর্ঘদিন এই কাজ করেছি সেহেতু এইগুলোর প্রতি আমার অভিজ্ঞতা অনেক বেশি আছে। এবং আমি সর্বপ্রথম ওই মেয়েটি মানে এখানকার যে সফরা মেয়েটি আছে রাজকুমারী, তার জন্য আমি প্রথমে 5টা ড্রেস বানালাম 5 দিন ধরে। এক একটা ড্রেস অনেক ভারী এবং মোটা এবং কয়েক স্তর, যে জামা সে পরে। আমাকে একটা ক্যাটালগ দিয়েছিল, মানে ও যে জামা কাপড় পরে সেই জামা কাপড়ের একটা ক্যাটালগ দিয়েছিল যে এই আন্দাজে জামা কাপড়গুলো তৈরি করতে হবে। ও যে জামা কাপড়গুলো পরে সেগুলো তার আমি দেখিনি। আমি দেখলাম 3 পার্ট এবং খুব সুন্দর করে কারুকার্য করা এক ধরনের কাপড়গুলো খুব মসৃণ এবং খুব দামি। এখানকার ওইরা নিশ্চয়ই তৈরি করে এবং কিভাবে তৈরি করে আমি জানি না। মেয়েটি আমাকে যে কাপড়টা ক্যাটালগ হিসেবে দিয়েছিল, এই কাপড়টা দেখে অন্যান্য কাপড়ের ডিজাইনগুলো তৈরি করতে হবে। সেই কাপড়ে তার গায়ের ঘ্রাণ লেগেছিল, ওইটা যেন আমাকে মুগ্ধ করছিল। আমি প্রায় 1 ঘন্টার উপরে সেই ঘ্রাণওয়ালা কাপড় নিয়ে আমার সামনে বসেছিলাম। আমার নাকের কাছেও নেওয়া লাগছিল না, ওইটার ঘ্রাণ একদম ঘোক ঘোক করে আমার নাকে ঢুকছিল। ওইটা দেখে আমি সত্যি তখন বুঝতে পারলাম আসলে জিন মেয়েরা খুবই সুন্দর এবং তাদের গায়ে এক ধরনের অপ্রাকৃতিক পারফিউম থাকে, যা কিনা দূর দূরান্ত থেকে যে কেউই পেয়ে থাকে এবং ওরা এগুলোর মধ্যে থাকতেই পছন্দ করে। তবে কিছু নিম্ন শ্রেণীর জিন আছে যারা কিনা এগুলো আসলে ঠিকঠাক মতো ব্যবহার করে না। তারপর আমি সেটা থেকে 5 দিনে 5টা কাপড় তৈরি করলাম এবং সেই কাপড়গুলো সেই জিন মেয়েটির এত বেশি পছন্দ হলো যে সে আমাকে দেখতে এসে আমাকে কিছু বকশিশ দিয়ে গেল এবং সেগুলো ছিল স্বর্ণের এক ধরনের মুদ্রা জাতীয় কয়েনের মতো। এবং ওরা এইগুলো দিয়ে এখানে বিনিময় প্রথা চালু করে এবং মানে ওরা হচ্ছে এগুলো দিয়ে বিনিময় করে। আরও কিছু জিনিস আছে যা কিনা অনেকটা দেখতে পুরাতন রাজ্যের মতো, সেরকম রাজ্যবাসীর মতো। আমি এরকম থাকতে শুরু করলাম এবং প্রতিনিয়ত আমার কাছে নানান ধরনের কাপড়ের অর্ডার আসতো এবং আমি সেই কাপড়গুলো দিয়ে আমার ডিজাইন এবং পছন্দ অনুযায়ী রাজা এখানকার তারপর অনেকের জন্য কাপড় তৈরি করতাম। মূলত এই রাজ দরবারের যত কাপড় ছিল সেগুলো আমার হাত দিয়ে তৈরি হতো। আমি সেখানে নিয়মিত থাকতে শুরু করলাম। জিন সেই বৃদ্ধ লোকটা আমাকে বলল, তুমি আসলেই বেশ ভালো কাজ পারো। আমি এখানে প্রায় 450 বছর ধরে এদের কাপড় তৈরির কাজ করছি, তবে তোমার কাপড়ের সেলাই, বুনন এবং সমস্ত কিছু বেশ অদ্ভুত। এই মেশিনগুলো তোমাদের ওইখানে বানায়, তাই না? এই মেশিনগুলো হলে এতদিনে নিশ্চয়ই আমিও পারদর্শী হয়ে উঠতাম। এরকম একটা মেশিন আমাকে এনে দিতে পারো? আমি তখন বললাম, এই মেশিনের দাম আছে। এই মেশিনগুলো প্রায় 4-5 লাখ টাকা দাম এবং আমি এটা আমাদের গার্মেন্টসের একটা ভাইয়ের থেকে কম দামে কিনেছিলাম। মেশিনটার প্রতি আমি এক্সপার্ট। সে তখন বললো, সেটা কোনো সমস্যা না, আসলে আমাকে এখান থেকে কিছুদিন পর অবসরে যেতে হবে, তো সেহেতু আমি বাড়িতে গিয়ে আর কী করব, এখানকার জিনাদের জন্য কাপড় তৈরি করবো। না হয় এরকম একটা মেশিন থাকলে নিশ্চয়ই আমি খুব দ্রুততার সঙ্গে একটা বড় টেইলার বানিয়ে সেখানে কাপড় তৈরি করতে পারতাম। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, সেটা না হয় আমি আপনাকে এনে দেওয়ার ব্যবস্থা করব, আমাদের ওইখানে আছে। তবে নতুন মেশিন কি আপনি কিনতে পারবেন? এত টাকা আপনার আছে? সে তখন আমাকে ওই দিনকে তার বাড়িতে নিয়ে গেল। তার বাড়িটাও বেশ বড়, আমাদের গ্রামের বাড়ি যেটা তার থেকেও বেশ বিশাল। তিনি সেই বাড়িতে নিয়ে যাওয়ার পর আমাকে নাস্তা খেতে দিলেন, তার পরিবারের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তার 2টো মেয়ে ছিল, সে 2টো বিবাহিত ছিল, তাদের জামাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং তাদের নাতিপুতিরাও আছে। সকলে আমাকে বেশ আদর যত্নে আপ্যায়ন করলেন এবং তিনি বললেন যে এই দেখো। তিনি আমাকে তার যে অর্থের ভাণ্ডার আছে সেই ভাণ্ডারে নিয়ে গেল। সেখানে অনেক স্বর্ণ মুদ্রা আছে এবং এক একটা স্বর্ণ এত বড় বড় এবং তার ওজন এত বেশি, আমাদের পৃথিবীতে এগুলোর দাম হবে অনেক বেশি। আমি তখন তাকে বললাম যে এর একটা টুকরো দিয়ে আপনি একটা মেশিন কিনতে পারবেন। সে তখন বলল যে তাহলে তুমি আমাকে কিনে দেওয়ার ব্যবস্থা করে দাও ভাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দিব। তিনি বেশ উৎফুল্ল ছিলেন ওইখান থেকে রিটায়ার করার পরে
এবং বেশ আনন্দিত অবস্থায় তিনি আমার সঙ্গে ওইদিনকে মেলামেশা করলেন, গল্পগুজব করলেন। ততদিনে এখানে এসেছি প্রায় মাসখানেক হয়ে গিয়েছে এবং এখানকার সমস্ত কাজগুলো আমি খুব সুন্দরভাবে গুছিয়ে করতে লাগলাম। বৃদ্ধ লোকটির সেলাই মেশিন কেনার জন্য এই ছুটিতে আমি বাড়িতে যাব সেটা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার ওই স্বর্ণের টুকরোটা বিক্রি করে তার জন্য মেশিনটা কিনবো সেটাই ভেবেছিলাম। তার দুই জামাই ওই মেশিনটা নিয়ে আসবে বলে আমার সঙ্গে যাওয়ার কথা বলেছিল এবং সেবার ছুটিতে আমি বাড়িতেও আসলাম। আসার পর বাড়িতে এসে আমি আমাদের ওইখানকার সেই সুপারভাইজার যে ছিল আরেকজন, তার সঙ্গে কথা বললাম। তিনি বললেন আপাতত মেশিন নেই, নতুন একটা এনে দিতে হবে। আমি ওই বড় স্বর্ণের টুকরোটা আমার এক পরিচিত স্বর্ণকারের দোকানে বিক্রি করে বেশ কিছু টাকাও জোগাড় করলাম। আর ওনারা তখন বললেন কি চাচা ঠিক আছে, কিছুদিন পরেই না হয় নেওয়া যাবে। যেদিনকে মেশিনটা নেওয়ার কথা ছিল, মানে উনি একটা মেশিন দেখিয়েছিল, এর 2 দিন পরেই আনার কথা ছিল এবং আমরা এবং ওই বৃদ্ধ মুরব্বী লোকটা বেশ খুশি ছিলেন। তবে উনি ওইখানে আসার পর যখন মেশিনটা আনতে যাব তখন শুনলাম যে উনি মারা গিয়েছেন এবং ওনার বয়স অনেক হয়েছিল, সেটা কিন্তু আমি আগেই বলেছি। ওদিনকে আমি বেশ কান্না করেছিলাম, কারণ এখানে আমার সব থেকে কাছের কোনো বন্ধু যদি থাকতো তাহলে সেই ছিল এবং ওনার সাথে বেশ খানিক গল্প করতাম। তারপর ওইখান থেকে তো উনি মারা গেল, ওনাকে দাফন টাফন করা হলো এবং আমি সেদিনকে বেশ উদাসিত ছিলাম। উদাসিত অবস্থায় আমি আমার সেই বড় কারখানায়, মানে যেখানে বসে কাপড় তৈরি করি, সেখানে বসে আমি কাপড় তৈরি করছিলাম। ওই সময় সেই জিন মেয়েটি সেখানে এসে উপস্থিত হলো এবং আমাকে বলল কি যে জাফর, তোমার কাপড় তৈরির শিল্পীটা বেশ ভালো এবং তুমি খুব সুন্দর কাপড় তৈরি করতে পারো। আসলে আজকে আমার সঙ্গে তোমাকে একটা জায়গায় যেতে হবে, তুমি কি যেতে পারবে? আমি বললাম কোথায় যাব? ও তখন আমাকে বললো যে আসলে আমি একটা জায়গায় যাব বেড়াতে, তবে আমার সঙ্গে কেউ যাচ্ছে না। আমার ভাই ছিল একটা, সেও একটা কাজে গিয়েছে। তুমি যদি আমার সাথে যেতে চাও তাহলে আমি বেশ খুশি হব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি চলুন। তো সফরা সেদিন আমাকে ওইখান থেকে গিয়ে নিয়ে গেল এবং ও যে বাহনে করে ঘোরাফেরা করে, ওই বাহনে সচরাচর কোনো জিন বা রাজবর্গীয় কেউ ছাড়া চড়তে পারে না। তবে সফরা আমাকে সেদিনকে ওইখান থেকে উড়িয়ে নিয়ে গেল এক দূরের একটা বড় প্রাসাদে। সেখানে কোনো একটা দাওয়াত ছিল এবং সেই দাওয়াতে আমি সফরার পাশে বসে খাবার খেলাম। সফরা বেশ সুন্দর ছিল, আমি সফরাকে বেশ পছন্দ করতাম এবং ও যে খুব সুন্দরী ছিল তা বলা বাহুল্য। তার দিকে সবসময় ট্যাপ করে তাকিয়ে থাকতাম। ও অন্য সমস্ত জিনেদের সঙ্গে কথা বলছিল। আমাকে ও পরিচয় করিয়ে দিল যে এ হচ্ছে আমার একান্ত পোশাক তৈরিকারী এবং খুব সুন্দর পোশাক তৈরি করে। সকলে আমার বেশ প্রশংসা করলেন এবং ওর গায়ে ওই সময় যে জামাটা ছিল সেটাও আমিই তৈরি করে দিয়েছিলাম। তারপর সফরার সঙ্গে ওইদিনকে আমি ওইখানে সমস্ত জায়গায় ঘুরলাম। ও আমাকে সাথে করে নিয়ে এদিক ওদিকে ঘোরাঘুরি করলো এবং আমাকে বলল যে জাফর, তুমি আমাকে সফরা বলে রাখতে পারো, সমস্যা নেই। তুমি বেশ ভালো একটা মানুষ এবং তোমার মতো এরকম উৎফুল্ল এবং হাস্যরসাত্মক মানুষ আমি কমই দেখেছি এবং তুমি বেশ ভালো, তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো। আমি তখন ওকে নাম ধরে ডাকতে শুরু করলাম এবং ও আমাকে ওই দিনকে ওইখানকার যে জিনেদের পার্টি হয় সেখানে ঘুরিয়ে ফিরে দেখালো। বেশ আনন্দ উল্লাসের মধ্যেই আমার ওইখানকার সময় কাটলো। আমি সফরাকে দেখছি প্রায় 1 মাসের বেশি যাবত সময় ধরে। আমি এর মাঝখানে বাড়িতে গিয়েছিলাম। বাড়ি থেকে ফিরে এসে কেন জানি বাড়িতে যাওয়ার পর ওর কথা বারবার মনে হতো। এখানে এসে সফরার সঙ্গে প্রায় এরকম ঘুরতে যেতাম আমি এবং বাড়িতে যেতাম। ততদিনে ওর সঙ্গে ঘোরাঘুরি এবং মেলামেশার আমার প্রায় 6 মাস পেরিয়ে গিয়েছে এবং এখানে আমি ঢুকেছি প্রায় 6 মাসের বেশি হয়েছে এবং এই 6 মাসে আমাকে যে টাকা পরিমাণ বেতন দেওয়ার কথা বলেছিল সে পরিমাণ বেতন তো দিচ্ছিলই, সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া এবং ভালো মন্দ। আর এখানকার জিনেদের সঙ্গে থাকার যে একটা অন্যরকম আমেজ বা আনন্দ, সে আনন্দটা আমি এখানে থেকে উপভোগ করতে লাগলাম। কি সেই সুন্দর আনন্দ ছিল! এখানকার জিনেরা সন্ধ্যা হলেই একদম গান, উল্লাস এবং আড্ডাতে মেতে থাকতো। আর আমার সবসময় যে কাজ করা লাগতো এমন না, সবসময় কাজ থাকতো না। দেখা যেত কিছু মাসের মধ্যে 10-12 দিন কি 15 দিন আমি কাজ করতাম, তার পুরো দিন না, হয়তো আধা দিন বা অর্ধেক বেলা এরকম কাজ সম্পূর্ণ থাকতো আর কি। এবং বাকি সময়টাতে আমি এই বড় উদ্যান দিয়ে হেঁটে বেড়াতাম। বিভিন্ন জিনেদের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছিল এবং প্রত্যেকে প্রায় আমার বন্ধু হয়ে উঠেছিল। আমি জানি না যে কি এক ভালো কাজ করেছিলাম যার কারণে আমি এখানে এসে পড়লাম এবং আমাকে এখানে এরকম একটা কাজ দিল। আমি সফরাকে পছন্দ করতাম সেই শুরু দিন থেকেই। সফরা খুব সুন্দর ছিল আর পাশাপাশি
এখানে বেশ কিছু জিন আছে যারা কিনা আমার সঙ্গে গল্পগুজব করতো, আড্ডা দিত। ওই বড় যে বৃদ্ধ লোকটি ছিলেন, সেই বৃদ্ধ লোকটির এক নাতি ছিল। বৃদ্ধ লোকটির বাড়িতে আমি মাঝে মধ্যেই যেতাম এবং সেখানে তাদের সঙ্গে গল্পগুজব করতাম। বৃদ্ধ লোকটা তো মারা গিয়েছিল এবং সে আমার খুব কাছের লোক ছিল। তার যে নাতি ছিল, সেই নাতি বেশ সুন্দরী একটা পরী মেয়ে ছিল। তার নাম ছিল ইসফা। ইসফা আমাকে দেখে কেমন যেন মুচকি হাসতো এবং ওর প্রতি আমার তেমন ওরকম কোনো অনুভূতি বা ফিলিংস ছিল না। আমি তো পছন্দ করতাম হচ্ছে কি সফরাকে। সফরা এখানকার রাজবর্গীয় একজন জিন মেয়ে ছিল এবং সেই রাজবর্গীয় জিন মেয়ে হয়ে আমি তাকে পছন্দ করি এটা তো সে বুঝতো না, কারণ সে বুঝবে বা কিসের জন্য, কারণ সে তো ছিল রাজবর্গীয়। সে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, আমাকে বাগানে পেলে একা একা গল্প করত এবং আমাদের ওইখানকার গল্প শুনতে চাইতো। সফরা একবার আমাকে নিয়ে বাগানে বসেছিল এবং আমাকে বলল যে একদিন তোমাদের বাড়িতে বেড়াতে যাব জাফর, তোমাদের বাড়িটা কেমন? আর মানুষের জগতে এর আগে আমি কখনো না যাইনি। আমার মানুষের জগতে যাওয়ার খুব ইচ্ছে এবং খুব ভালো লাগে মানুষের জগতে যেতে। আমি সফরের সঙ্গে মাঝে মধ্যেই ঘুরতাম এবং এদিক ওদিকে যেতাম, খুব ভালো সময় কাটতো ওর সঙ্গে। এবং ওকে এরকম করতে করতে কবে যে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বলতে পারবো না, ব্যক্তও করতে পারবো না। কিন্তু সফর আমাকে ভালোবাসতো কিনা সেটা আমি জানি না। আর ওই জিন মেয়েটি মানে হচ্ছে গিয়ে ইফা যে ছিল, ওই বৃদ্ধ লোকটির যে নাতি ছিল, সেই নাতি আমাকে পছন্দ করতো এটা আমি জানতাম না। ও আমাকে সবসময় দূর থেকে দেখতো, আমার কাছে এসে গল্প করার চেষ্টা করত। আর ও এই রাজবাড়িতে একটা ভালো পোস্টে কাজ করত। রাজবাড়িতে কাজ করার জন্য ওদের পরিবার অনেক আগে থেকেই সমস্ত এখানকার জিনেদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক আর কি। তো ওর সঙ্গে মাঝে মধ্যে আমার যখন দেখা হতো, আমার সঙ্গে বসে গল্প করার চেষ্টা করতো, আমার সাথে আমার দিকে তাকিয়ে থাকতো। এটা আমি প্রথম বুঝতে পারিনি, কেমন কেমন যেন করতো। তো এর মাঝখানে প্রায় অনেকগুলো মাস এবং বছর পার হয়ে গেল এবং আমি সেখানে এরকমভাবে থাকতে শুরু করলাম। ওইখানকার যে টাকা পয়সা এবং যা যা পেতাম, আমি প্রত্যেকবার বাড়িতে ফেরার সময় ওরকম থানচাই ভর্তি বিভিন্ন জিনিসপাতি নিয়ে আসতাম এবং এমন এমন জিনিস নিয়ে আসতাম, ওরকম প্রায় শখে থানচা আমার বাড়িতে এক প্রকার জড়ো হয়ে গিয়েছে আর কি। স্টিলের থানচাগুলো যার মধ্যে করে ওই জিনিসগুলো দিত এবং ওইগুলো দিয়ে আমার বাড়িতে ভরে উঠেছে। মাঝে মধ্যে এগুলো পাশে পাড়া প্রতিবেশী আশেপাশে অনেকেই নিয়ে যেত, কিন্তু কেউই জানতো না এগুলো কোত্থেকে এসেছে। যাই হোক, এরকম করে কয়েক বছর পার হলো আমার চাকরি জীবন সেখানে এবং আমি সেখানে কাপড় বুনন এবং এগুলোর কাজ করতে লাগলাম। একদিন আমার কাছে একটা প্রস্তাব আসলো। প্রস্তাব বলতে শুনতে পেলাম আর কি, যে ওই মেয়েটা মানে হচ্ছে গিয়ে যে বৃদ্ধ লোকটির যে নাতিটা আছে, সেই নাতি আমাকে পছন্দ করে এবং ওইটা তার মাকে এবং তার বাবাকে বলেছে। তার মা বাবার সঙ্গেও মোটামুটি ভালো সম্পর্ক ছিল। তো ওনারা তখন আমাকে বলল যে ও তোমাকে পছন্দ করে, তো তোমাকে আমরা জামাই হিসেবে মেনে নিতে চাই। তা আমি তখন বললাম যে আমি পরে জানাবো বিষয়টা, আগে আমি ওর সঙ্গে কথা বলে রাখি ইকফার সঙ্গে। তো ইকফা একদিন আমার কাছে এসে মুচকি মুচকি হাসছিল আর বলছিল, ইকফা মেয়েটা যে অসুন্দর তা না, তবে আমি তো মন দিয়ে বসে আছি হচ্ছে সফরাকে। সফরা খুব সুন্দর জিন ছিল এবং ওর সাথে তো আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, বন্ধুত্বও ছিল বলা চলে। তো সফরার সঙ্গে আমি প্রেমের সম্পর্ক করবো বলে ভাবলাম। তো ইকফা আমাকে বললো যে তুমি এটা কি বলছো, বিয়ে ঠিক হয়ে যাচ্ছে অনেকদিন আগে থেকেই, পাশের একজন বড় জিনের সর্দারের ছেলের সঙ্গে ওর বিয়ে হবে, তুমি দেখো কয়েকদিন পরেই এটা জানতে পারবে। আমি তখন বললাম তুমি কি বলছো এটা, আমি তো সফরাকে পছন্দ করি। ইকফা তখন বলল ওর কথা তুমি বাদ দাও, আমি তোমাকে ভালোবাসে ফেলেছি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। ইকফাকে তখন আমি সেদিনকে ফিরিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম না, আমি সফরাকে পছন্দ করি, সফরা আমাকে অনেক ভালো জানে। ইকফা তখন বলল ভালো জানে না ছাই, তুমি ওদেরকে চিনো না, ওরা শুধুমাত্র প্রয়োজনে তোমাকে ব্যবহার করতে জানে। তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে কারণ ওর সঙ্গে রাজবর্গীয় কেউ ঘোরার ছিল না, সেজন্য তোমাকে নিয়ে গিয়েছে আর তোমাকে হাসির পাত্র বানিয়েছে। সত্যি যখন জানতে পারলাম যে সফরার বিয়ে ঠিক এবং কিছুদিন পর তার বিয়ে হবে, তখন আমার মন একদম ভেঙে গিয়েছিল। ওই সময়টাতে ইকফা সবসময় আমার পাশে থাকতো এবং বলতো যে তুমি ওর কথা ভুলে যাও, তুমি আমার দিকে তাকাও, আমাকে অসুন্দর দেখতে। কিছুদিন পর সফরার বিয়ে হয়ে গেল। আমাকে তখন ওইখানকার রাজবর্গীয় কাপড় চোপড় বানানোর জন্য এখানেই কর্মরত রেখেছিল। তার পরবর্তীতে আমি ইকফাকে বিয়ে করার জন্য রাজি হই এবং ইকফাও বেশ খুশি ছিল কারণ ও তো আমাকে পছন্দ করত। আমি তখন ইকফাকে বিয়ে করি।
বিয়ে করার পর তারপর তো ইকফার সঙ্গে ওখানেই থাকতাম এবং ওখানেই সমস্ত কিছু আমার হয়ে উঠেছিল। তারপর হচ্ছে মাঝে মধ্যে সাফরা যখন আসতো তখন আমার ওকে দেখে খুব খারাপ লাগতো, কারণ আমি তো ওকে ভালোবেসে ফেলেছিলাম। পরবর্তীতে অবশ্য ইকফা আমাকে সেই ভালোবাসাটা ওর নিজের ভালোবাসা দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে। আমি ওদের ওইখানেই থাকতাম এবং মাসে একবার বাড়িতে যেতাম, কারণ আমার চাকরির সূত্রে তো আমাকে বাড়িতে যেতেই হবে। এখান থেকে যত অর্থবিত্ত এবং যা কিছু হয়েছে সেই সমস্ত জিনিস দিয়ে আমি আমার বাড়িতে বড় দালান করেছি এবং আমি জানি না যে আমি কি পূর্ণ করেছিলাম যার কারণে ইকফার মতো এরকম একটা সুন্দরী পরী আমি বিয়ে করতে পেরেছি এবং এখানেই আছি এবং এখানে আমি কাজ পেয়েছিলাম। সত্যি আমার ভাগ্য বেশ ভালো যে আমি এখানে এরকমভাবে কাজ পেয়েছি এবং আমার দারিদ্রতা দূর হয়েছে। তো ওই থেকে আমি ইকফার সঙ্গে বেশ ভালোই আছি। আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমি এখন বাড়িতে এসেছিলাম বেশ কিছুদিনের জন্য। আসলে ওখানে তেমন কোনো কাজ থাকে না, দেখা যায় কি যে মাসের 15 দিন আমার বসে থাকতে হয়। এই 15 দিন চাইলে আমি বাড়িতে এসে বেড়াতে পারি। আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।